নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই অনেকে আপনারা নিউজে দেখে নিয়েছেন যে আমেরিকা থেকে ঘোষণা হচ্ছে ভারতবর্ষে আরএসএস কে নিষিদ্ধ করতে হবে, ব্যান করতে হবে এবং R&AW ভারতবর্ষের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স উইং তাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে আমেরিকার তরফ থেকে স্যাংশনড করা হবে, ব্যান করা হবে এবং ভারতবর্ষকে আমেরিকা আর কোনো উইপেন অস্ত্র সেল করবে না। এই তিনটে ব্যাপার নিয়ে দেখবেন চারিদিকে মূলত আলোচনা হচ্ছে। এবার এই গোটা ব্যাপারটা কি, সেই ব্যাপারটাকে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ভারতবর্ষের পার্সপেক্টিভে আমেরিকানরা কিভাবে দেখছে, আমরা কিভাবে দেখছি, এই গোটা ব্যাপারটাকে আমাদের অ্যানালিসিস করে বুঝতে হবে। দেখুন, প্রথম কথা আপনাদের বলি যে এই যে ঘোষণাটা হয়েছে এটা আমেরিকার সরকার ঘোষণা করেনি এখনো পর্যন্ত, আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি। এরপর কি হবে বলা যাচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প পাগলাটে সিদ্ধান্ত নেয়, কখন কি সিদ্ধান্ত নিয়ে নেবে। ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে আপনি এর আগের যে আমেরিকান প্রেসিডেন্টরা ছিল তাদের একটা ইডিওলজিক্যাল প্যাটার্ন ছিল যে এ তো এগুলোকে সাপোর্ট করে, এগুলোকে অপোজ করে, তো সেটা আপনি বুঝে নিতে পারতেন। ডোনাল্ড ট্রাম্পের এরকম নির্দিষ্ট কোনো ইডিওলজি বা প্যাটার্ন নেই। তাহলে কি ওনার ওই মুহূর্তে যেটা মনে হয় যেটা করলে আমার ইনস্ট্যান্ট কিছু লাভ হবে সেই মুহূর্তে সেটা করে দেয় বা সেটা বলে দেয়। তো আমেরিকার সরকার এটা ঘোষণা করে কিনা, মানে ডোনাল্ড ট্রাম্প ফাইনালি সই করে কিনা, সেটা আমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পেয়ে যাব। যেটা হয়েছে প্রথম থেকে আমরা একটু বুঝি। USCIRF এটা আমেরিকার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। এর ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এটা তৈরি হয়েছিল 1998 সালে, ঠিক আছে? তো 1998তে এটা যে তৈরি হয়েছিল ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, এটা থেকে আপনি কি বুঝতে পারলেন? এটা থেকে এটা বুঝতে পারলেন যে ইউনাইটেড স্টেটসের আমেরিকার একটা কমিশন আছে, যেই কমিশন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওপর কাজ করে। মানে ওরা অফিসিয়ালি বলে যে আমরা সারা পৃথিবীতে মনিটরিং করছি, সারা পৃথিবীতে কোন দেশে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, কোথাও যেখানে আমরা দেখব ক্ষুণ্ণ হচ্ছে, আমরা গভর্নমেন্ট অফ আমেরিকাকে, ইউএস গভর্নমেন্টকে রেকমেন্ডেশন করব যে এই দেশে আমেরিকা ওই দেশের যারা মাইনরিটি বা যাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের বাঁচানোর জন্য আমেরিকার সরকারের এই স্টেপ নেওয়া উচিত। এবার আমেরিকার সরকার সেই দেশের মাইনরিটিদের বাঁচানোর জন্য যেরকমটা আলোচনা করে ডিসাইড করবে সেরকম স্টেপ নেবে, ইন্টারভেন করবে। ঠিক সেই দেশের ওপর ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করা হোক, সেই দেশকে স্যাংশন করে দেওয়া হোক বা অন্য কিছু। এটা এদের ঘোষিত সিস্টেম। অঘোষিত ভিতরের ব্যাপার কি? ভিতরের ব্যাপার যে এই যে বডিগুলো, এই বডিগুলোকে না, এরকম প্রচুর বডি অর্গানাইজেশন আমেরিকায় আছে। এই বডিগুলোকে আমেরিকা এক একটা অস্ত্র বা উইপেন হিসেবে ব্যবহার করে। যে এই যে রিলিজিয়াস ফ্রিডম বডি, এ বলে দিল এই অমুক দেশে রিলিজিয়াস ফ্রিডম নেই, তো সেই দেশেরই লোকেরা এমনই আমেরিকার প্রতি মানুষের ভরসা যে মনে করে নেবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই আমেরিকা বলছে আমাদের দেশে রিলিজিয়াস ফ্রিডম নেই, আমেরিকা বলছে এই সংস্থাটাকে ব্যান করো, সেই দেশেরই লোকেরা বলবে হ্যাঁ আমেরিকা বলছে মানে ঠিক বলছে, এই সংস্থাটাকে ব্যান করা দরকার। তো আলটিমেটলি আমেরিকা নিজের জিওপলিটিক্যাল সুবিধায় যখন যেদিকে দেখা দরকার সেদিকে দেখে। আবার কোনো জায়গায় হয়তো চরম অত্যাচার অবিচার হচ্ছে, আমেরিকা মনে হচ্ছে না না এখানে এখন আমার দেখা দরকার নেই, কারণ আমার পছন্দের সরকার বসে আছে, তখন দেখে না। এই সিস্টেমে গোটা জিনিসটা চলতো। তো আমেরিকা এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইন্ডিয়াকে সিপিসি ট্যাগ দিতে চাইছে। মানে কান্ট্রি, এমন একটা কান্ট্রি ঘোষণা করতে চাইছে যেখানে একটা কোন পার্টিকুলার কনসার্ন আছে, কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন, যে না না এই দেশে খুব সমস্যা, কনসার্নের ব্যাপার। আমেরিকা সবকিছুতেই কনসার্ন হয়ে যায়। তো ভারতবর্ষের ওপর যদি সিপিসি ট্যাগ বসিয়ে দেয় আমেরিকা, ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ইমেজ মারাত্মক খারাপ হয়ে যাবে। এবং আমেরিকা এত বছর ধরে কি করত? ধরা যাক ভারতবর্ষকে আমেরিকার মনে হয়েছে ভাই একে তো এবার হিট করতে হবে,
তো খুব ইজি উপায়, ইউএসসিআইআরএফ কে বলে দাও ভাই ডেটা ফেটা বের করো, ভারতবর্ষে ধর্মীয় খুব অত্যাচার হচ্ছে, সিপিসি ট্যাগ লাগাও, কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন, ইন্টারন্যাশনাল ইমেজ তো গেল, এই দেশে ইনভেস্টমেন্ট আসবে, কোনো বিদেশি বড় উদ্যোগপতি এই দেশে আর টাকা ইনভেস্ট করবে, কলকারখানা করবে? এ তো নিজের দেশের মাইনরিটিদের পেটায়, অত্যাচার করে, এখানে কি টাকা ইনভেস্ট করব, এখানে তো কদিন পর গৃহযুদ্ধ লেগে যাবে, করবে না। তো আপনার দেশে চাকরিই হবে না, বিজনেসই হবে না, জব ক্রিয়েটই হবে না, আপনাকে একটা জাস্ট বডিকে কাজে লাগিয়ে ভাতে মেরে দেওয়া হলো। আপনার দেশে ট্যুরিজম হবে, বিদেশের লোকেরা আসবে আপনার দেশে ঘুরতে, না 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 এখানে তো লোকেরা নিজের দেশের লোকের ওপরই অত্যাচার করে, এখানে যাবো না বাবা, সেফ জায়গা নয়, আমাদেরই না ধরে বেঁধে পিটিয়ে দেয়। আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রির 12টা বাজিয়ে দেওয়া গেল। আপনার দেশের যে টোটাল সফট পাওয়ার সেইটাই আর কিছু অবশিষ্ট থাকবে না, কারণ আপনার দেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, ট্যুরিজম ধ্বংস হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইমেজ ধ্বংস হয়ে গেছে। তো একটা চালে আপনার দেশকে 50 বছর পিছিয়ে দিতে পারে আমেরিকা। আমেরিকার সেই ক্ষমতা এতদিন ছিল, কিন্তু একটা সুবিধা হয়েছে আমি বলবো, যে ডোনাল্ড ট্রাম্প এসে না পুরো ব্যাপারটাকে খুব ওপেন করে দিয়েছে, খুল্লাম খুল্লা করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিছু রেখে ঢেকে কথা বলে না। এরা কি বলতো এতদিন আমেরিকার সমস্ত প্রেসিডেন্ট, ওই দেশে মানুষরা তো অত্যাচারিত হচ্ছে, আমরা ওদের বাঁচাতে স্টেপ নিচ্ছি। তো যার ফলে লোকে ওরকম বুঝতো, লোকে তো অত তলিয়ে ভাবতে পারতো না। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টার্মে ক্ষমতায় আসার পর লাস্ট 1-1.5-2 বছরে সাধারণ মানুষও জিও পলিটিক্স কি, ডিপ স্টেট কি, এই ধরনের বডিগুলোকে কিভাবে ওয়েপনাইজ করা হচ্ছে এইগুলো বুঝতে শুরু করে দিয়েছে। তাতে ডোনাল্ড ট্রাম্পের অনেক অবদান আছে। কিরকম? আমি কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম ডোনাল্ড ট্রাম্পের, কালকেই মনে হয় ইন্টারভিউটা দিয়েছে। উনি বলছেন সাংবাদিককে যে ইরানের পর উই উইল অ্যাটাক কিউবা অ্যান্ড উইল টেক ইট, আমরা কিউবাকে আক্রমণ করবো এবং দখল করে নেবো, নিয়ে নেব, টেক ইট। দিয়ে সাংবাদিক বলছেন টেক ইট, দিয়ে বলছেন হ্যাঁ টেক ইট অর গিভ ফ্রিডম হোয়াট এভার দিস ইজ সিমিলার উইল টেক ইট। মানে এতদিনকার প্রেসিডেন্টরা ওই ওপরে সুগার কোটিং করে বলতো আমরা কিউবাকে স্বাধীনতা দিয়ে দেবো, কিউবায় তো গণতন্ত্র নেই, অত্যাচার চলছে, ভেতরে যে ভেতরকার ইন্টেনশন সেটা লুকিয়ে রাখতো। ডোনাল্ড ট্রাম্প সামনাসামনি বলে ফেলে বা ইচ্ছে করেই বলে দেয় উইল টেক ইট, আমরা নিয়ে নেবো, ওই দখল করে নেওয়া, স্বাধীনতা দেওয়া একই ব্যাপার। তো সারা পৃথিবীর কাছে আমেরিকার যে একটা ভদ্র সভ্য গুডি গুডি পিপল, খুব ভালো ডেমোক্রেটিক মানুষের পর্দাটা ছিল, মুখোশটা ছিল, সেই মুখোশটা সরে গেছে। আমেরিকার যে বিষাক্ত চেহারা, সেই চেহারাটা সামনে চলে এসছে। সেটা আমাদের মতো দেশের জন্য খুব ভালো, কারণ আমাদের দেশের লোকেরা বুঝতে শুরু করে দিয়েছে। লাস্ট 1-1.5-2 বছরে যতটা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা হয়েছে, এর আগে ভারতবর্ষে কখনো হয়নি এতটা সাধারণ মানুষ যেখানে ইন্টারেস্ট নিয়েছে। আপনি ধরুন না, আমি দীর্ঘ এতদিন ধরে আলোচনা করে যাচ্ছি, আমরা ক্লাসে পড়াচ্ছি ইন্টারন্যাশনাল রিলেশনস, কারেন্ট ইভেন্টস ইত্যাদি। আজকে আমার কোনো একটা ভিডিও 2 লাখ মানুষ দেখছে, পড়াচ্ছি তো আজ থেকে না, বহুদিন আগে থেকে। তখন 2000 মানুষও দেখতো না, কারণ তারাই দেখতো যারা WBCS, ইউপিএসসি, এসএসসি এই ধরনের কোনো পরীক্ষা দেবে, যাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে, যাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে। এছাড়া সাধারণ মানুষের এইসব ব্যাপারে খুব একটা ভ্রুক্ষেপ ছিল না। আজকে যতজন মানুষ আমারই এই ভিডিওটা দেখছে, এখানে আমার স্টুডেন্ট কম আছে সংখ্যায়, স্টুডেন্টের গার্জিয়ান, স্টুডেন্টের ভাই বোন, বন্ধু বান্ধব, আপনারা তারা বেশি আছেন। তো এই সুবিধাটা ভারতবর্ষে হয়েছে, আমেরিকার মুখোশটা এখন সবাই চিনে গেছে। এবার এইটুকু তো বোঝাতে পারলাম আশা করি। এবার এই ইউএসসিআইআরএফ এরা 2026 সালের যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছে গ্লোবাল রিলিজিয়াস ফ্রিডমের, সারা পৃথিবীতে কোথায় কিরকম ফ্রিডম রয়েছে তার উপর, সেখানে এরা গভর্নমেন্ট অফ ইউএস কে কিছু রেকমেন্ডেশন দিয়েছে। কি রেকমেন্ডেশন? যে আরএসএস এর ওপর এবং R&AWর ওপর রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং, ভারতবর্ষের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স উইং, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তো এই দুটো অর্গানাইজেশনের ওপর স্যাংশন লাগিয়ে দেওয়া হোক এবং এদের অ্যাসেট ফ্রিজ করে নেওয়া হোক। মানে আমেরিকায় এদের যা অ্যাসেট আছে, আরএসএস এর যদি কোনো বিল্ডিং আছে আমেরিকায়,
তো ওইটাকে দখল করে নেওয়া হোক। আরএসএস এর কোনো পদাধিকারীর যদি আমেরিকায় কোনো সম্পত্তি আছে ওটাকে ফ্রিজ করে নেওয়া হোক। R&AWর কোনো অফিসারের আমেরিকায় কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে ওটাকে ফ্রিজ করে নেওয়া হোক। R&AWর কোনো অফিসার ভবিষ্যতে আমেরিকায় ঢুকতে পারবে না, তার উপর স্যাংশন লাগিয়ে দেওয়া হোক। মোহন ভাগবতজি থেকে শুরু করে অন্য কেউ আরএসএস এর যারা মোটামুটি পরিচিত মুখ পদাধিকারী তারা কেউ আমেরিকায় যেতে পারবে না কোনো কাজে, স্যাংশন লাগিয়ে দেওয়া হোক। এই ধরনের কিছু রেকমেন্ডেশন ইউএস গভর্নমেন্টকে এই বডি দিয়েছে। আর একটা যেটা দিয়েছে যে ভারতবর্ষকে আর আর্মস সেল করবেন না, আর্মস সেল স্টপ করে দিন। তো দেখুন এই তিনটের মধ্যে এই থার্ডটা আমরা নিজেরাই, আপনারাও যেটুকু জিওপলিটিক্স বুঝে গেছেন আপনারা নিজেরাই জানেন থার্ডটা আমেরিকান গভর্নমেন্ট কোনোদিন করবে না। কারণ আমেরিকা উল্টে চায় ফ্রান্সের থেকে রাশিয়ার থেকে ভারতবর্ষ যুদ্ধাস্ত্র না কিনে আমেরিকার থেকে কিনুক। কারণ লকহিড মার্টিন থেকে শুরু করে আমেরিকার যে বড় বড় আর্মস সাপ্লায়ার কোম্পানিগুলো আছে, আর্মস ম্যানুফ্যাকচারার আছে, তাদের তো বিজনেস হতে হবে, আমেরিকার ইকোনমির ব্যাপার। ভারত একটা বড় বায়ার, ভারত এখনো ম্যানুফ্যাকচারার হতে পারেনি, ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিন্তু সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি যে আমরা দেশেই সবকিছু তৈরি করে নিই। তো এইটা তো কোনোভাবেই গভর্নমেন্ট অফ ইউএস অ্যাকসেপ্ট করবে না এবং ডোনাল্ড ট্রাম্প সই করবেও না। কিন্তু প্রথম দুটো আরএসএস আর R&AW, দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বোঝা ভার কি করে। এইবার কিছু তো কারণ দেখিয়েছে স্যার ওরা রিপোর্টে, ইয়েস, যে কি কারণে আরএসএস এর ওপর এবং ভারতবর্ষের ওপর R&AWর ওপর আমরা এই স্যাংশন লাগাতে চলেছি। ওরা কারণ দেখিয়েছে, বড় রিলিজিয়াস ফ্রিডমের বডি কমিশন। ভারতবর্ষ সিএএ করেছে, তা সিএএ করেছে তো কি হয়েছে? সিএতে কারণ নাগরিকত্ব গেছে? সিএতে বলা আছে যে সমস্ত মানুষ বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারতে আসছে, তাদেরকে সসম্মানে নাগরিকত্ব দাও, তারা রিফিউজি নয়, তারা এদেশের নাগরিক। তাহলে যেখানে অত্যাচারিত হলো তারা ভালো দেশ, আর যারা আশ্রয় দিল সসম্মানে সিএএ করে তারা খারাপ দেশ হয়ে গেল। এখানে কোন রিলিজিয়ানের কথা বলা হয়েছে যে খালি হিন্দুদের দেওয়া হয়েছে? হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি সবাইকে দেওয়া হচ্ছে, খালি মুসলিম ছাড়া। তারও লজিক আছে যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ ঘোষিতভাবে ইসলামিক কান্ট্রি, তো ইসলামিক কান্ট্রিতে তো কেউ আর মানে ধর্মীয় কারণে কোনো ইসলামিক মানুষ তো অত্যাচারিত হতে পারে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো আজকের দিনে মানুষ এগুলো বোঝে, যে সব ভুলভাল মানুষকে বোঝালে হবে না। বলছে ভারত এনআরসি করেছে, এনআরসিতে কি খারাপ জিনিস আছে? আপনার যে সিটিজেনশিপ সেটা রেজিস্টার করাতে হবে। আমেরিকায় তো বাবা তোমরা সব রেজিস্টার করাও, তোমরা কাগজ ছাড়া আমেরিকায় ঢুকতে দেবে? চলো স্কিল বাংলার 5.5 লাখ প্রায় আমাদের ফ্যামিলি হতে যাচ্ছে, আমরা 5.5 লাখ লোক আমেরিকায় আসছি, তোমার দেশে থাকবো, খাবো, পড়বো, কাগজ আমরা দেখাবো না। না 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 না, নিজের দেশের বেলায় তুমি ঢুকতে দেবে না, কিন্তু ভারত ধর্মশালা, ভারতে সবাইকে ঢুকতে দিতে হবে, মামার বাড়ির আবদার। আর এনআরসি হয়নি এখনো অবধি। ওরা রিপোর্টে বলছে ভারত কেন ইউএপিএ করেছে। ইউএপিএ কি? আনলফুল অ্যাক্টিভিটি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা। তো ভারতবর্ষে আনলফুল অ্যাক্টিভিটি হতে দিতে হবে। কেউ বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে, তাকে আমরা জামাই আদর করব। কেউ উত্তর পূর্ব ভারতে, কেউ কাশ্মীরে বলবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা তাকে গলায় মালা পরিয়ে ঘোরাবো। আনলফুল অ্যাক্টিভিটি হলে ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকায় হলে কি করেন আপনারা? এরা কি বলছে? অ্যান্টি কনভার্সন ল ভারতবর্ষে কেন এনেছে? ভারতবর্ষ কোনো অ্যান্টি কনভার্সন ল আনেনি। কেউ ইসলাম ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে হিন্দুত্বে আসতে চাইলে আসবে, কেউ হিন্দু থেকে ইসলামে বা ক্রিশ্চানিটিতে কনভার্ট হতে চাইলে হবে। কিন্তু কেউ যদি কাউকে ফোর্সড ভাবে ধর্মান্তরণ করে, তাহলে ভারতবর্ষ, তাও পুরো দেশেই আইন আসেনি, কিছু রাজ্যে এসছে, তাহলে তাকে আটকাবে সরকার, যে তুমি একটি মেয়ে, তাকে ভুল বুঝিয়ে, তাকে চাপ দিয়ে অন্য রিলিজিয়ানে কনভার্ট করাচ্ছ, কেন করাবে? এটা খারাপ হয়ে গেল। তো এই নিয়ে বাবুদের খুব গোসা। এই হলো মেন 4-5টা কারণ এরা দেখিয়েছে রিপোর্টে, আমি বলছি না, রিপোর্ট আপনারা পড়ে দেখেও নিতে পারবেন।
অনলাইনে অ্যাভেলেবেল আছে। এবার দেখুন, এবার ইন্ডিয়ার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া একটা কাজের কাজ করেছে। লাস্ট 10 বছর ধরে আমি ইন্টারন্যাশনাল রিলেশনে যেভাবে ফলো করছি ইন্ডিয়াকে, ইন্ডিয়া খুব স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট শুধু আজকে এটা হলো বলে আমরা রিয়াকশন দিচ্ছি এটা না, লাস্ট 10 বছর ধরে রেখে দিয়েছে। বিশেষ করে ডক্টর জয়শঙ্কর দায়িত্বে আসার পর থেকে আপনি খেয়াল করে দেখবেন, আজকের কথা না, আমি পুরনো ভিডিও বলছি, 5 বছর 4 বছর 3 বছর আগের ভিডিও, ডক্টর জয়শঙ্করের টেনিওরে ওনাকে কেউ হয়তো বলছে আমেরিকা তো এই ইন্ডেক্স পাবলিশ করেছে, উনি তখন থেকে সাংবাদিকের চোখে চোখ রেখে বলতেন আমরা মানি না, এইসব ইন্ডেক্স কিভাবে তৈরি হয়েছে, আমাদের কাছে ক্ল্যারিটি নেই, আমাদের ক্ল্যারিটি দিক, আর যদি না দেয় আমরা মানবো না, আমরা আমাদের ইন্ডেক্স নিজেরা বানাবো। তো তখন থেকে না ভারতবর্ষের শিক্ষিত মানুষ মোটামুটি ডক্টর জয়শঙ্করের কথাবার্তা থেকে বুঝতে শুরু করেছিল, আচ্ছা ইন্ডেক্স সবকিছু আমেরিকা বানায় নিজের মতো করে, আর বলে ওখানে খুব রিলিজিয়াস সমস্যা গো, আমার দেশে খুব ফ্রিডম গো। কেন, তুমি কে ভাই ইন্ডেক্স বানানোর? নিজের মনের মতো করে ইন্ডেক্স বানাবে, কোন দিন পাকিস্তানকে নাম্বার 1-এ দিয়ে দেবে, সব থেকে বেশি রিলিজিয়াস ফ্রিডম আছে। ফ্রিডমই তো আমি বলি, পাকিস্তানে হেভি রিলিজিয়াস ফ্রিডম আছে, কারণ 99% মুসলিম, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি যারাই ছিল সবাইকে মেরে কেটে শেষ করে দিয়েছে, আর কেউ বেঁচেই নেই, তো আর কোনো ঝামেলাও নেই। আমেরিকা পারলে এবার পাকিস্তানকে নাম্বার 1-এ দিয়ে দেবে, যে এদের রিলিজিয়াস ফ্রিডম হেভি ওপরে। তো এই ধরনের কাণ্ড কারখানা এরা বিভিন্ন ইন্ডেক্সে করে। ভারতবর্ষ একটা ওভারঅল স্ট্যান্ড পয়েন্ট লাস্ট কিছু বছর ধরে নিয়ে রেখেছে, শুধু এই ধরনের ইন্ডেক্সে না, বিভিন্ন প্যারামিটারে ভারত নিজের প্যারামিটার আলাদা করে নিয়েছে। আপনার গাড়িতে ইঞ্জিন আছে BS4 BS5, খেয়াল করে দেখবেন, আগে BS ছিল না, BS মানে ভারত স্ট্যান্ডার্ড, আগে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের এখানে ইঞ্জিনের স্ট্যান্ডার্ড হতো। ভারত বলেছে কেন আমরা ইউরোপের স্ট্যান্ডার্ড মেনটেন করব? ইউরোপ কি ভারতের স্ট্যান্ডার্ড মেনটেন করে? ভারত ভারতের স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আমরা দেখবেন অনেক জায়গায় আমাদের নেভিতে ইউনিয়ন জ্যাকের পতাকা ছিল, কেন ইংল্যান্ডের পতাকা ভারতবর্ষের নেভিতে থাকবে স্বাধীনতার 75 বছর পর? আমরা কি ওদের গোলাম নাকি? আজকে নেভির পতাকায় শিবাজির লোগো আছে, ছত্রপতি শিবাজি মহারাজ তার সময় যে এমব্লেম ইউজ করা হতো সেইটা এখন ভারতীয় নেভিতে রয়েছে। যে ভারতের সেলিব্রেট করার জন্য ভারতের বীররা আছে, মহাপুরুষরা আছে, ইউনিয়ন জ্যাক আমাদের লাগে না। তো ভারত এই চেঞ্জগুলো শুরু করে দিয়েছে, যার ফলে আমাদের যে কলোনিয়াল হ্যাংওভার, আমেরিকা খুব ভালো, ইংল্যান্ড খুব শিক্ষিত, এইটা মেন্টালিটি চেঞ্জ হতে শুরু করেছে। আমরাও শিক্ষিত, আমরা আমাদের রাস্তা নিজেরা বানাবো, আমাদের প্যারামিটার আমরা নিজেরা সেট করব, আমাদের পতাকা আমরা ডিজাইন করব। এইটা হওয়ার ফলে, এটা যদি না হতো আপনি ভাবতে পারছেন আজকে কি হতো? আমেরিকা এটা অ্যানাউন্স করলো, সঙ্গে সঙ্গে যারা ইন্টেলেকচুয়াল আছে ভারতবর্ষে, সিউডো ইন্টেলেকচুয়াল, তারা সব জায়গায় মিডিয়ায় বলতে শুরু করে দিত, তাই তো আমেরিকা বলছে, দেখুন তার মানে তো RSS আর RNDW দুটোই খুব ক্ষতিকর, তাই তো। আমেরিকার যারা ডিপ অ্যাসেট আছে ভারতবর্ষে, আমেরিকা তাদের অ্যাক্টিভেট করে দিত, তারা মিডিয়াকে এবং ইন্টেলেকচুয়ালদের টাকা পয়সা পাঠাতে শুরু করতো, কন্ট্রোল করতে শুরু করতো, সারাদিন এই নিউজ দেখাও যে RSS এবং RNDW খুব খারাপ, আমেরিকা বলেছে এটাই ঠিক কথা। বাট এবং চারদিকে যখন এটা চলতো, মিডিয়া ইন্টেলেকচুয়ালরা বলছে, পাবলিক তখন সেটা দিয়ে প্রভাবিত হতো, যে তাই তো এত গণ্যমান্য লোক বলছে, খবরে বলছে, তাহলে এটাই ঠিক। বাট ভারত লাস্ট 10 বছরে এই দূরদৃষ্টি নিয়ে নিয়েছিল, যেটা স্কিল বাংলায় কখনো কখনো আমি আলোচনা করেছি, যে অজিত দোভাল যে লোকটা এই মুহূর্তে না ইন্ডিয়াকে আলটিমেটলি এগিয়ে নিয়ে যাচ্ছে, মোদিজি সামনে ফেস, ওই লোকটা পিছনে কি কি করছে আপনাদের চিন্তা ভাবনার বাইরে। ওই লোকটার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল, ওই লোকটা মানে পৃথিবীর সেরা সেরা ব্রেনকে চেনে, জানে, সারা জীবন ওই কাজ করে এসছে, যে যেই মুহূর্তে আমেরিকা দেখবে ভারত সুপার স্পিডে উঠে আসছে নাম্বার 1 হওয়ার দৌড়ে পৃথিবীতে, যাতে ভারত আসতেই না পারে কাছাকাছি, সঙ্গে সঙ্গে আমেরিকা মারাত্মকভাবে ভারতের এগেনস্টে অ্যাকশন নিতে শুরু করে দেবে, যত রকম ভাবে ভারতকে আটকানো সম্ভব এবং টেনে নিচে নামিয়ে দেওয়া সম্ভব। কারণ 1 নাম্বার জায়গায় আমেরিকা থাকতে চায়, তার জন্য আমেরিকার একটাই উপায়, আমেরিকার কাছাকাছি 2, 3, 4-এ যারাই উঠে আসতে চাইবে তাদের ধাক্কা মেরে অনেকটা নিচে ফেলে দেওয়া, সহজ উপায়। তো আমেরিকা
নেক্সট 20-30 বছর ভারতকে মারাত্মক শত্রু আকারেই দেখবে, যদিও চীনকে কাউন্টার করার জন্য আবার ভারতকে একটু হাতে রাখার চেষ্টা করে, যে ভারতের আগে তো চীন আমেরিকার শত্রু, কারণ চীন আগে আমেরিকার ইকোনমি ধরে ফেলবে, তারপর ভারত ধরবে। তো ভারতের কাছে এটা ক্লিয়ার ছিল যে আস্তে আস্তে এবার আমাদের মানুষকে বুঝিয়ে দিতে হবে নেক্সট 10 বছর পর আমেরিকার চাল কি কি হতে চলেছে, ডিপ স্টেট কি, ডিপ অ্যাসেট কি, ইন্টেলেকচুয়ালরা কিভাবে কাজ করে, মিডিয়া কিভাবে কন্ট্রোলড হয়, আমেরিকা বিভিন্ন বডিকে ইউজ করে কিভাবে ইন্ডেক্স বানিয়ে বিভিন্ন দেশকে ভুলভালভাবে পরিচালিত করে, এবং সেটা ভারতের মানুষ অনেকাংশে বুঝতে শুরুও করে দিয়েছে। উই আর লাকি, না হলে পুরো ভারতবর্ষে আজকে কি ঝামেলা হতো ভাবুন। বাট আজকে দেখুন আমেরিকার এই স্ট্যান্ড পয়েন্টকে ভারত পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, কিছু ইন্টারনাল পলিটিক্স হচ্ছে, কংগ্রেস পার্টি তারা খুব বড় বড় করে এটা প্রচার করছে, এই তো দেখুন আমেরিকাও বলছে আরএসএস খারাপ, আরএনডেডব্লিউ খারাপ। আমি পলিটিক্সের ব্যাপারে বিশাল প্রজ্ঞা রাখি না, যে ব্যাপারে আমার নলেজ নেই সেখানে আমি কমেন্ট জেনারেলি করি না। বাট কেউ আমাদের দেশের আরএনডেডব্লিউ কে খারাপ বলছে, আমাদের দেশের হোক আপনি বিরোধী দল, আপনি সেটাকে সেলিব্রেট করবেন। কিছু জায়গা থাকে যেখানে দেশের পাশে দাঁড়ানো উচিত, এগুলো নিয়ে পলিটিক্স করা উচিত না। এর বেশি কিছু বলবো না, এটা আমার সাবজেক্ট নয়, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়েই বলবো। এবার আরএনডেডব্লিউ কে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং কে কেন টার্গেট করছে আমেরিকা? তিনটে মেন কারণ, পরপর চলুন তাড়াতাড়ি বুঝে নিই। নাম্বার 1, আননোন গানম্যান দেখেছেন? লাস্ট 10 বছরে এই লেভেলের খেল দেখিয়েছে পাকিস্তানে, বিশেষ করে পৃথিবীর অন্য জায়গাতেও, বিশেষ করে পাকিস্তানে। আমেরিকা অবাক যে এইভাবে ভারতের আরএনডেডব্লিউর অফিসাররা, এজেন্টরা পাকিস্তানে ঢুকে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওখান থেকে পালিয়ে গেছে, পাকিস্তান ধরতেও পারেনি কাউকে আজ অব্দি। এরা মারাত্মক কাজ করছে, একে আটকাতে হবে। সেকেন্ড, রয়ের পলিটিক্যাল স্ট্র্যাটেজি না মারাত্মক। আমি বাংলাদেশ কাণ্ডের সময়, এই বাংলাদেশ নির্বাচনের সময় মনে হয় এটা বলেছিলাম আপনাদের, যে দেখুন সিআইএ আমেরিকার গুপ্তচর সংস্থা, তারা কি করে, ওরা না অশান্তি লাগাতে এক্সপার্ট, যে কোনো জায়গায় আমরা আন্দোলন লাগিয়ে দেবো, ওটা ওদের এক্সপার্টিজের জায়গা। চীন কি করে, চীন অত ঝামেলায় যায় না। চীন বলে ভাই যে সরকার যে দেশে হবে টাকা দিয়ে কিনে নেবো। আরএনডেডব্লিউ না মারাত্মক পলিটিক্যাল স্ট্র্যাটেজি খেলতে পারে। তার কারণ হয়তো ভারতবর্ষে ভারতীয়দের রক্তে পলিটিক্স আছে। আপনি লোকাল ট্রেনে চলে যান, চায়ের দোকানে চলে যান, সবাই পলিটিক্স নিয়ে জ্ঞান রাখে। তো এটা তো একটা ভারতবর্ষের কালচারের মধ্যে আছেই, পলিটিক্যালি মারাত্মক সাউন্ড ভারতবর্ষ। তো আরএনডেডব্লিউর অফিসারদের রক্তেও তো সেই ব্যাপারটা আছে। যে কোনো দেশে না এরা পলিটিক্যাল গেম খেলে দিতে পারে। আপনি দেখুন বাংলাদেশে আমেরিকা কত টাকা লাগালো, প্রথমে ইউনুসকে দিয়ে তারপর জামাতকে জেতাতে। পাকিস্তানের আইএসআই ফাইএসআই কত এলো জামাতকে সাপোর্ট দিতে, জিতলো কে? ভারতের সাপোর্টে তারেক রহমান। এবং সঙ্গে সঙ্গে দেখুন বাংলাদেশে ভারত বিরোধিতা গ্র্যাজুয়ালি কমে আসছে, ভারতের সঙ্গে আবার সুসম্পর্ক বাড়ছে। কিভাবে বাংলাদেশের লোকের ভোটিং প্যাটার্ন হবে সেটাও আরএনডেডব্লিউ সেট করে দিতে পারে, এটা সিআইএ পারে না। ওরা খালি আন্দোলন লাগাতে পারে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন লাগিয়ে দেবো, হাসিনা চলে যাবে। বাট আরএনডেডব্লিউ ধীরে গেম খেলে, বাট গ্রাউন্ড লেভেলে অনেক কিছু করে দিতে পারে। এই জন্য আমেরিকা ভয় পায় আরএনডেডব্লিউকে। সিকিমের গল্প মনে আছে আপনাদের? সিআইএর সরাসরি পরাজয় অজিত দোভালের কাছে, আরএনডেডব্লিউর কাছে। সিকিম তো ভারতের পার্ট ছিল না, যারা জানে না তাদের জন্য ছোট করে বলে দিই ইতিহাস। তো সিকিমের যে যুবরাজ, সিকিম আলাদা রাজ্য ছিল, আলাদা রাজা ছিল ভারতের বাইরে। সেই যুবরাজের সঙ্গে একটা হোটেলে আমেরিকার এক তরুণী, তার কিরম করে যেন একই হোটেলে ঘর নিল, দুজনে পরিচয় হয়ে গেল, ভাব ভালোবাসা হয়ে গেল, 4 বছরের মধ্যে প্রেম করে বিয়ে হয়ে গেল। এবং আমেরিকার সেই মেয়েটি সিকিম দেশের, তখন সিকিম দেশ, রানী হয়ে গেলেন। সিআইএ এজেন্ট মেয়েটি পাঠানো হয়েছিল, যুবরাজ এই হোটেলে উঠবে, ওখানে চলে যাও, এইভাবে ইমপ্রেস করো, আমাদের দেশি বাংলায় বলে পটাও, পটিয়ে নিয়ে বিয়ে থা করো। দিয়েই সিকিমের রানী হয়েই একের পর এক স্টেটমেন্ট, ভারত কেন সিকিমের ব্যাপারে নাক গলায়, সিকিম তো স্বাধীন দেশ ইত্যাদি, বড় তালে তাল দিচ্ছে যে সিকিমের রাজা। তাই তো বউ আমার ঠিক বলেছে। ভারত দেখলো আচ্ছা এর তো কিছু করতে হবে, অ্যাকশনে নামলেন অজিত দোভাল। অজিত দোভাল সিকিমে ঢুকলো,
ঢুকে ওখানকার লোকাল লিডারদের সঙ্গে আলোচনা করে পুরো মহল বানিয়ে দিল, যেটাকে হিন্দিতে বলে না মহল বানানো, যে চায়ের দোকান থেকে শুরু করে বাজার দোকান সব জায়গায় সাধারণ মানুষের মধ্যে কি কি করেছিল সে তো আর ডিটেলে আমি যাব না। ফিল চলে এলো আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই, ভারত আমাদের নিজেদের, আর প্রথমত আমরা রাজতন্ত্রের অবসান চাই, প্রথমত আমরা গণতন্ত্র চাই। তো এমন মারাত্মক আন্দোলন হলো, গণতন্ত্র চাই, রাজতন্ত্রের অবসান চাই, প্রথমে এইভাবে, যে আন্দোলন দেখে সেই রানী আমেরিকান বরকে রেখে বাচ্চাদের রেখে আমেরিকায় পালায়। তখন বর বুঝতে পারে আচ্ছা আমাকে রেখে পালিয়ে গেলে আন্দোলন দেখে, এবং রাজতন্ত্রের অবসান হয়। অজিত দোভাল যাকে প্লট করেছিল সে ওখানকার প্রধানমন্ত্রী হয়। তখন তো ওটা দেশ একটা জনগণের ভোটে জিতে, 97% ভোট ছিল, না 97% এর পরেরটা। তো প্রথমত উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দিয়ে মহল ক্রিয়েট এমন ভাবে হয়ে গেল যে আমরা একটা আলাদা দেশ হিসেবে থেকে কি করব, ছোট্ট দেশ, ভারতের সঙ্গে মার্জ হয়ে গেলে ভারত আমাদের সসম্মানে গ্রহণ করবে। 97% মানুষ তখন ভোট দিল ভারতের সঙ্গে আমরা মার্জ হয়ে যেতে চাই, হয়ে গেল মার্জ। তো অজিত দোভাল কি জিনিস সিআইএ হারে হারে চেনে, রানী সিকিম থেকে একদম নিউ ইয়র্কে ভাগলওয়া, ঠিক আছে। চায়নার একটা স্টোরি আমি ছোট করে শেয়ার করব, ভিডিও বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে অসুবিধা হয়, তো অত কিছু বলতে চাই না। RNDWর কাজ না ওই এমন একটা সূক্ষ্ম ছুরি, গলা কেটে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পর সে বুঝতে পারে গলা কেটে গেছে। চীনের একটা ইউনিভার্সিটিতে পাকিস্তানের ISI এর একজন অফিসারকে পাঠানো হয়েছিল রেডিও কমিউনিকেশন শেখার জন্য, শিখে নিয়ে গিয়ে তারপর ভারতের বিরুদ্ধে ইউজ করবে। তো ওকে যে করে হোক এলিমিনেট করতে হতো। ও একজনকেই পাঠিয়েছিল পাকিস্তান শেখার জন্য, ও গিয়ে পুরো মডিউলকে ট্রেনিং দিত। ওই যে পুরো প্রোগ্রাম, ওই প্রোগ্রামে ভারতের কেউই ছিল না। যে ইউনিভার্সিটিতে হচ্ছিল একটা স্টোরি, তো স্টোরির মধ্যে অনেক এদিক ওদিক থাকতে পারে, আমি এক্স্যাক্ট এটা অথেন্টিক আপনাকে দাবি করতে পারবো না, কারণ RNDWর অনেক কিছুই পুরোপুরি অথেন্টিক হিসেবে বাইরে আসে না, কেন সেটা বুঝতেই পারেন। ওই ইউনিভার্সিটিতে ভারতবর্ষের আগে থেকে প্লট করে রাখা একজন, সে ওই ইউনিভার্সিটিতে তো পড়াতো না, পাশের একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তার কাছে যখন ইনফরমেশন যায় একে এলিমিনেট করতে হবে, সেই ম্যাডাম, একজন ম্যাডাম ছিলেন মহিলা, তিনি এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে আসা যাওয়া শুরু করলেন যে আমি অমুক ইউনিভার্সিটির প্রফেসর, আমি আপনাদের এখান থেকে বইপত্র নিতে চাই। ইজিলি হয়ে যাবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যদি যাদবপুরে যায় হবে না, খাতির যত্নই হবে। দিয়ে ক্যান্টিনে বসে যখন এই ছেলেটি পাকিস্তানের বসে থাকে, তাকে অবজার্ভ করা, ফলো করা, কি করে কি করা যাবে, তারপর ওই ক্যান্টিনেই লাইব্রেরিতে টাইম কাটাতে কাটাতে খোঁজ নিয়ে খুঁজে পাওয়া যে এই ব্যাচেই আর একটা ছেলে আছে যে রাশিয়া থেকে এসছে, সেও ট্রেনিং করছে, কারণ চীনের সঙ্গে রাশিয়ারও সম্পর্ক ভালো রেডিও কমিউনিকেশনে। ছেলেটা খুবই ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, পড়াশোনায় অতটাও ভালো না, ভাই রাশিয়ারও অফিসার মানে ভালো, কিন্তু ব্যাচে অতটাও ভালো করছে না। তো ছেলেটা কি নিয়ে ডিপ্রেসড, কি নিয়ে অ্যাংজাইটিতে থাকে, ওর স্টোরি যখন এই ম্যাডাম আস্তে আস্তে জানলেন যে ওই ছেলেটির বাবা মারা গেছিল পাকিস্তানের চক্রান্তে, তো পাকিস্তানের প্রতি ওই ছেলেটির মনে, ওই ছেলেটির বাবাও আর্মিতে ছিল, ক্ষোভ জমেই ছিল। কোথা হইতে কি হইয়া গেল, এই ম্যাডামের রাশিয়ার ওই ডিপ্রেস ছেলেটি যার বাবা মারা গেছিল তার সঙ্গে এমন বন্ধুত্ব জমে উঠল, এবং একদিন রাতে একটা পার্টির পর দেখা গেল যে ছাত্রদের হোস্টেলে, মানে অফিসারদের হোস্টেলে পাকিস্তানের ছেলেটিও আছে, রাশিয়ার ছেলেটিও আছে। পাকিস্তানের অফিসারটি মারা যায় হঠাৎ সুস্থ, এবং তার আগে ম্যাডাম রাশিয়ার ছেলেটি যখন প্রচুর মদ খেয়েছিল তখন তার মাথায় পুরোপুরি ঢুকিয়ে দেয় যে তোমার বাবাকে মেরেছে পাকিস্তান। আরে পাকিস্তান, পাকিস্তান চেনো তুমি? ওই যে ওই তোমার পাশের ওই রুমের ছেলেটা, ও তো পাকিস্তানের। তোমার বাবাকে না বলছিলাম পাকিস্তান মেরেছে, ইস তোমার বাবাকে ওইভাবে মারলো পাকিস্তান, ওই ছেলেটা তো পাকিস্তানের।
দ্যাটস ইট, কাজ হয়ে গেছিল। RNDW এইভাবে খেলে এবং এই জন্য আমেরিকার সরকার RNDW কে ব্যান করতে চায়। দেশের গর্ব, প্রত্যেকে একবার অন্তত স্যালুট জানানো উচিত RNDWর সেই অজানা অফিসারদের যারা আমাদের দেশকে এইভাবে সিকিউর করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, পৃথিবীর বিভিন্ন জায়গায় পোস্টিং থেকে, বিভিন্ন আলাদা আলাদা রোলে, আলাদা আলাদা নামে। লাস্ট RSS, তাড়াতাড়ি শেষ করব। RSS নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম যখন চীনের কমিউনিস্ট পার্টি RSS এর সঙ্গে কিছু মাস আগে দেখা করতে এসেছিল। যদি এটার ইন্টারন্যাশনাল তাৎপর্য না থাকতো আমি এই চ্যানেলে কোনোদিন ভিডিও করতাম না, কারণ ইন্টারন্যাল পলিটিক্স, ভারতের নিজের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমি কোনোদিন কমেন্ট করি না। যদি কোনোদিন ওই বিষয়ে প্রজ্ঞা অর্জন করতে পারি, পড়াশোনা করতে পারি, তাহলে নিশ্চয়ই করব, কারণ আমার ওটা সাবজেক্ট নয়। ভিডিও চ্যানেলে দেখবেন পুরনো ভিডিও আছে RSS কে নিয়ে, কারণ সেটুকু আমার কাছে ক্লিয়ার ছিল এর জিওপলিটিক্যাল তাৎপর্য আছে, না হলে চীন দেখা করতে আসেনি, এবং সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম। এবার আমি বলি আমেরিকা কেন RSS কে টার্গেট করতে চাইছে। নাম্বার 1, ফল্ট লাইন তো আপনারা বোঝেন, আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কোনো দেশে যদি মানুষে মানুষে কোনো ক্ষেত্রে ভাষা, খাদ্য, বস্ত্র, জাতি, সংস্কৃতি, গোত্র, বর্ণ, ধনী দরিদ্র, রিলিজিয়ান, গায়ের রং, সাদা কালো, কোনো কিছু নিয়ে ডিভিশন থাকে, তাহলে সেই দেশের রাজনীতি, ক্লাব, ফুটবল, উল্টো দলের মানুষকে লড়িয়ে দেওয়া যায়, এবং দেশের মধ্যে যখনই দেশের লোক মারামারি করবে তখন বিদেশ মানে আমেরিকা নিশ্চিন্তে থাকবে, ওরা নিজেরা মারামারি করুক, আমরা ইকোনমিতে এগিয়ে যাই। এবার RSS যেটা করেছে, আমেরিকার এই ফল্ট লাইনেই মেন ধাক্কা দিয়েছে ভারতবর্ষে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিয়ে। আমার ছোটবেলায় না, আমি যে গ্রামে মানুষ, যে গ্রামে জন্ম, আপনারাও কম বেশি রিলেট করতে পারবেন যে যেখান থেকে এসছেন। আমার ছোটবেলায় বাড়িতে রান্নার লোক, যদি রান্নার মাসি, পরিচারিকা, কাজের পরিচারিকা, রান্নার কাউকে রাখা হতো, তার জাতি খুব ম্যান্ডেটারি জিজ্ঞেস করা হতো, যে সব জাতের হাতে ঠিক খাবো না। আমার ছোটবেলায় আমার পাড়ায় গ্রামে দেখেছি বিয়ে হলে প্রথম কনসার্ন, এই কোন ঘরে বিয়ে হচ্ছে, কি জাত, জাত গোত্র আমাদের মধ্যে চলে, সব এরকম কথাবার্তা হতো। আমার ছোটবেলায় খুব করে দেখেছি যে ব্রাহ্মণের সমাজে, বংশ পরম্পরায় ব্রাহ্মণের কি আলাদাই রেসপেক্ট ছিল, এবং এটা কয়েকশো বছর ধরে ভারতবর্ষে চলে আসছে, কয়েকশো বছর ধরে রুটেড হয়ে গেছিল ভারতীয় সংস্কৃতিতে। আজকে কয়েকশো বছরের জিনিস আমার বাবাও এটা দেখেছে, তার দাদুও এটা দেখেছে, দাদুর বাবা এটা দেখেছে, দাদুর দাদু এটা দেখেছে, সবার কাছে এটাই নর্মাল। ভারতবর্ষ এভাবেই চলেছে, 1500 সালেও চলেছে, 1900 সালেও চলেছে, কোনোদিন পাল্টায়নি। হঠাৎ করে 25-30 বছরে কি হয়ে গেল, আজকে রেয়ার কেস কেউ জিজ্ঞেস করে এই কোন জাতে বিয়ে হচ্ছে, এখন বলে কোথায় বিয়ে হচ্ছে, মানে উত্তর 24 পরগনার মেয়ে কোন জেলায় বিয়ে হচ্ছে। এখন কার হাতে রান্না আমি লাস্ট অনেক বছরে শুনিনি, যে কে রান্না করেছে, কোন জাত, তবে খাবো। আর ব্রাহ্মণ, বংশ পরম্পরায় ব্রাহ্মণ আমি আর অ্যাজ দেখিনি, অ্যাজ ওই বংশ পরম্পরার সম্মান। আমার বিয়ে যিনি দিয়েছেন, যারা দিয়েছেন, বংশ পরম্পরায় তারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণত্ব অর্জন করেছেন সংস্কৃত শিখে, পড়াশোনা করে। কোনোদিন প্রচারও করিনি, নিজের মতো করে নিজে চেঞ্জ করেছি। আমার বাড়িতে প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজো হয়, এবছরও হবে ধুমধাম করে। যিনি পুজো করেন রামকৃষ্ণ মিশনের থেকে শিক্ষা নেওয়া পুরোহিত, বংশ পরম্পরায় ব্রাহ্মণ নন, অব্রাহ্মণ। পাল্টে গেছে ভারতের সমাজ এইভাবে। এ প্রথম বললাম, কোনোদিন প্রচার করিনি, কোনোদিন আমরা বাড়িতেও ঢাক পিটিয়ে বলি না কি সমাজ চেঞ্জ করে দিলাম, ঘরে ঘরে চেঞ্জ হয়ে গেছে এরকম ভারতবর্ষে। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেউ তো করেছে, স্যার কে করেছে? বড় একটা কাজ করেছে RSS ভারতবর্ষে। আপনি RSS কে দেখতে পাবেন না, RSS এমন অদৃশ্য থেকে কাজ করে। বিহার, উত্তরপ্রদেশে যেখানে জাতি প্রথা মারাত্মক, RSS ওখানে বছরের পর বছর ধরে চুপি চুপি, ঢাক পেটায় না, ক্যামেরা ডাকে না, মিডিয়া ডাকে না, কিচ্ছু করে না, গ্রামের পর গ্রামে গেছে, গিয়ে কি করেছে,
ওখানে মানুষকে বুঝিয়েছে একটা কুয়ো, একটা মন্দির, একটা পুকুর। মানে মানে আগে আলাদা আলাদা জাতির আলাদা আলাদা কুয়ো ছিল জল খাওয়ার। অনেক তাত্ত্বিক এসছে ভারতবর্ষে যারা বলেছে যে এরকম করা উচিত না, মানুষে মানুষে মিলেমিশে থাকো। কিন্তু এই তত্ত্ব কথা সাধারণ মানুষ বুঝবে কি করে? আরএসএস কোনো ড্রেস পরেনি, কিছু না, একদম গ্রামের মানুষের ভেতর ঢুকে গেছে, ওদের ভাষায় কথা বলেছে, ওদের মতো করে বুঝিয়েছে, দিয়ে গ্রামের মানুষকে বলেছে আজ থেকে আমাদের গ্রামে একটাই জলের কুয়ো, একটাই জল খাওয়ার পুকুর। 30-40 বছর আগে যখন এত চাপাকল, পিউরিফাইড ওয়াটার আসেনি, আমরা সবাই এখান থেকেই জল খাবো। 100 বছর ধরে চলে আসা জাতিভেদ প্রথা চেঞ্জ হয়ে গেছে এইভাবে গ্রামে। গ্রামের মানুষকে এইভাবেই বোঝাতে হতো যে এক কুয়ো থেকে খাচ্ছি মানে আমরা এক, ব্রাহ্মণ শূদ্র বলে আর কেউ আলাদা নেই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যোগী আদিত্যনাথ ইউপির চিফ মিনিস্টার হওয়ার আগে অনেক ছোট থেকে তো শুরু করেছে সব কাজ। একটার পর একটা গ্রামে গেছে, গিয়ে বলেছে আজ এখানে খিচড়ি ভোজ হবে। খিচড়ি ভোজ মানে কি? খিচড়ি ভোজের নিয়ম হচ্ছে কে রান্না করবে, যোগীজির সঙ্গে লোক যায়, তারা রান্না করবে। তখন যোগীজি মন্ত্রী নয়, সন্ন্যাসী, তার জাতি জিজ্ঞেস করা যাবে না। কে সার্ভ করবে তার জাতি জিজ্ঞেস করা যাবে না। তোমার পাশে কে খেতে বসবে জাতি অনুযায়ী তুমি বসতে পারবে না, সবাই একসঙ্গে খাওয়া হবে। অন্য জাতের পাশে বসে খাওয়া, অন্য জাতের সার্ভ করা খাবার খাওয়া, অন্য জাতের রান্না করা খাবার খাওয়া, এইভাবে ভারতীয় সমাজকে ইউনাইটেড করে দেওয়া যায় এটা কেউ ভাবতে পারেনি। গ্রামের মানুষের মতো করে গ্রামের মানুষকে বুঝিয়ে ইউনাইটেড করে দেওয়া। এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে, এখন আপনি আর 10% মানুষকে পাবেন যারাও নেক্সট 15-20 বছরে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি মানুষকে গিয়ে বলবেন ইউপিতে, এই ও ব্রাহ্মণ, তুমি হচ্ছ শূদ্র, ওরা তো এক কাজ করো, তোমরা গিয়ে অ্যাটাক করো ওকে। ধর ও কাস্ট ফাস্ট মানি না, সবাই হিন্দু। আরএসএস আর একটা কাজ করেছে, আগে না লোকে ভাবতো হিন্দু মানে রিলিজিয়ান, আরএসএস এটা মানুষকে বুঝিয়েছে যে হিন্দু হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, যারা হিন্দুস্তানে থাকে তারা সবাই হিন্দু। যার ফলে আগে গিয়ে কেউ কাউকে বোঝাতে হতো এই ও মুসলিম, ও হিন্দু, এই তোমরা দুজন মারামারি করো, তোমরা আলাদা। দিয়ে এখন একজন মুসলিম সেও বলতে শুরু করেছে কাস্ট অলমোস্ট 10%-এ চলে এসছে। এবার আরএসএস টার্গেট করেছে রিলিজিয়ানকে, যে কাস্ট শেষ করে দিয়েছি ভারতবর্ষের মন থেকে, এখন সবাই বলছে আমি হিন্দু, আমি হিন্দুস্তানে থাকি, আমি ভারতীয়, দ্যাটস ইট, কাস্ট ফাস্ট বলে কিছু নেই। এবার রিলিজিয়ান নিয়ে খেলাতে চাইছিল আমেরিকা, এবার মুসলিমরা আপনি দেখুন তারা বলতে শুরু করেছে যে আমি রিলিজিয়াস ভাবে মুসলিম, ইডিওলজিক্যালি ভারতীয়, কালচারালি হিন্দু। এই কথা মুসলিমরা বলছে আমরা সনাতন মুসলিম, আমরা হিন্দুস্তানে থাকি, আমরা জিওগ্রাফিক্যালি হিন্দু। মুসলিম ইসলাম ওটা আমার পার্সোনাল আস্থার জায়গা, রিলিজিয়ান ওটা আলাদা ব্যাপার, ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা এখানে আনছেন কেন, আমরা সবাই হিন্দু। আমেরিকা জাস্ট স্টান্ড যে ভাই এরা কিভাবে কি করে দিচ্ছে, এবং এ তো মিডিয়ায় কোথাও প্রচার হয় না, এমন ভাবে ভেতরে ঢুকে ঢুকে এরা কাজ করে। আপনি কোথাও হয়তো দেখবেন একজন লোক 5টা ছেলেকে নিয়ে বিবেকানন্দের জন্মদিনে সারাদিন ধরে বিবেকানন্দের বাণী অনেক কিছু বোঝাচ্ছে, শেখাচ্ছে, ডেডিকেটেড প্রচারক আরএসএস এর, 5টা বাচ্চাকে শেখাচ্ছে। লাস্ট 20 বছর ধরে এরম প্রত্যেক বছরে 5টা করে বাচ্চাকে ট্রেনিং দেয়। 5টা বাচ্চাকে আপনি শেখাচ্ছেন কেই বা আপনার ফটো তুলবে, কোন গ্রামের ভেতর অজপাড়া গায়, হিন্দু মুসলিম ব্রাহ্মণ শূদ্র সব বাচ্চা ছেলে মেয়েকে। আপনি হয়তো দেখলেন ও হচ্ছে কোনো একটা বিবেকানন্দ অর্গানাইজেশনের লোক, সেই অর্গানাইজেশন হচ্ছে আরএসএস এর কোনো একটা সাব অর্গানাইজেশনের পার্ট, সেই সাব অর্গানাইজেশন হচ্ছে আরএসএস এর পার্ট। আপনি ট্র্যাকও করতে পারবেন না। ওই লোক লাস্ট 20 বছরে এমন ডেডিকেটেড লোক 100 জন হিন্দু মুসলিম ব্রাহ্মণ শূদ্র ছেলে মেয়েকে ভারতীয় বানিয়ে দিয়েছে, হিন্দু বানিয়ে দিয়েছে। হিন্দু মানে জিওগ্রাফিক্যালি হিন্দু। ব্যাস, এবার এদের মনের মধ্যে এই বাচ্চাগুলোর আপনি চেষ্টা করলেও জাত বা রিলিজিয়ানের ফল্ট লাইন ঢোকাতেই পারবেন না। তো এইটা হচ্ছে মেন সমস্যা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আরএসএস যেটা করে দিয়েছে এটাকে আটকাতে হবে। সেকেন্ড, লিডারশিপ লাইন। আরএসএস লিডারশিপ লাইন তৈরি করে দিয়েছে ভারতবর্ষে। লিডারশিপ লাইন মানে আপনি দেখুন আজকে
আরএসএস থেকে জেনারেলি লোকজন, জেনারেলি আরএসএস থেকে অন্য দলেও যেতে পারে, জেনারেলি বিজেপি দলটায় যায়। বিজেপি দলের যে লিডাররা, তা সে গুড বা ব্যাড আপনি যে কোনোটা ভাবতে পারেন, কিন্তু এবল তো, স্ট্রং তো। মমতা ব্যানার্জি গুড বা ব্যাড আপনি যে কোনোটা ভাবতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওনার থেকে এবল কেউ তো নেই। কেউ থাকলে যে সক্ষম সে নিজের জায়গা বানিয়েই নেবে, তাহলে সেই মুখ্যমন্ত্রী হতো ওনার পার্টির মধ্যে বা অন্য কোনো পার্টি থেকে, হয়নি তো। তার মানে লাস্ট 15 বছরে পশ্চিমবঙ্গে সব থেকে ক্ষমতাধর ব্যক্তি উনি ছলে করেছেন, বলে করেছেন, কৌশলে করেছেন, ভালোবাসায় করেছেন, কাজ করে করেছেন, কিভাবে করেছেন সেটা ওনার ব্যাপার, বাট সব থেকে এবল উনি। ঠিক সেরকম কেন্দ্রে এই মুহূর্তে সব থেকে এবল যাদের দেখা যাচ্ছে, তাদের লিডারশিপ লাইন দেখুন, যেন আপনি নেক্সট 50 বছরে তাকালেও মনে হচ্ছে লিডারশিপ লাইন তৈরি বিজেপির, কোনো লিডারের অভাব নেই, পর 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 পর। কিভাবে এটা হলো? এই লিডারশিপ লাইন তৈরির স্কুল হচ্ছে আরএসএস, যারা স্ট্রং এবল লিডার বানায়। ভালো খারাপ আপনার নিজের ব্যাপার, বাট স্ট্রং বা এবল তো আপনাকে মানতেই হবে, না হলে এরা ভোটে জিতছে কি করে? এবং তার আলাদাই একটা স্কুলিং আছে, যেটা বলা হয় যে মোদিজি যখন আরএসএস প্রচারক ছিলেন, আরএসএস প্রচারকদের নিয়ম হচ্ছে আপনি কোনো হোটেলে থাকতে পারবেন না, তার জন্য টাকা পাবেন না আপনি। তো আপনাকে যেখানে যেখানে প্রচারে যাবেন সেখানেই কোনো লোকের গৃহস্থের বাড়িতেই থাকতে হবে। আপনি কোনো গৃহস্থকে কনভিন্স করছেন তার বাড়িতে থাকবেন, আপনার কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। আপনি আজকে একজন চাষির বাড়িতে থাকলেন, তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন, তার বাড়ির প্রত্যেকটা মানুষের দুঃখ যন্ত্রণা সমস্যা বুঝলেন। পরের দিন সকালে উঠে পরের জায়গায় গেলেন, পরের দিন থাকলেন একজন টিচারের বাড়িতে, তার বাড়িতে থাকলেন, খেলেন, গ্রামের কাজকর্ম করলেন, অর্গানাইজেশন করলেন, রাতে তার বাড়িতে 2 ঘন্টা গল্প করে ঘুমোলেন, একজন টিচারের বাড়ির দুঃখ যন্ত্রণা সমস্যা বুঝলেন। পরের দিন শূদ্রর বাড়ি, পরের দিন ব্রাহ্মণের বাড়ি, পরের দিন কায়স্থের বাড়ি, পরের দিন একজন অভিনেতার বাড়ি, তো তার পরের দিন একজন ডাক্তারের বাড়ি, তার পরের দিন একজন শ্রমিকের বাড়ি। এই যে হিউজ আপনার অভিজ্ঞতা তৈরি হচ্ছে, কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। চুপচাপ ক্যামেরার পিছনে এইভাবে একটা নরেন্দ্র মোদী তৈরি হয়েছিল, 15 বছর ধরে আরএসএস প্রচারক ছিল, তার এক্সপেরিয়েন্সকে আপনি কি করে বিট করবেন? তো ইউএসএ এটা খুব ভালো করে জানে। আজকের দিনেও এরকম গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ভারতবর্ষে হাজার হাজার নরেন্দ্র মোদী তৈরি হচ্ছে, যারা পরবর্তীকালে কেউ বিজেপিতে যেতে পারে, কেউ অন্য পার্টিতে যেতে পারে, তাদের ব্যাপার। বাট এই যে লিডারশিপ লাইন তৈরি হচ্ছে গ্রাউন্ড এক্সপেরিয়েন্স নিয়ে, এদের আটকাবেন কি করে আপনি? এরা তো যে পার্টিতেই যাক, যাই করুক না কেন, স্ট্রং লিডার হবে, ভারতকে সেইভাবে লিড করবে। এই জন্য আরএসএসকে আটকাতে চায় ইউএসএ। এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আরএসএসকে, অ্যাকচুয়ালি আরএসএস বিজেপিকে সাপোর্ট দেয়, বাট বিজেপিও ক্ষমতায় আসার পর থেকে আরএসএসকে কিছু সাপোর্ট দিয়েছে। কিরকম? আগে নিয়ম ছিল কোনো সরকারি চাকরি করা ব্যক্তি আরএসএস এ জয়েন করতে পারবে না, বিজেপি সেটা তুলে নিয়েছে, আরএসএস এর লোকজন বাড়ছে। আগে বিভিন্ন জায়গায় ছিল আরএসএস এর কোনো কাজকর্ম হচ্ছে, বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি তাদেরকে আটকে দিচ্ছে, বিজেপি আটকায় না, সাপোর্ট করে, যার ফলে আরএসএস এর আরো দ্রুত উত্থান হচ্ছে। যেটা আমেরিকা দেখছে যে বিজেপিকে আটকানো যাবে, কংগ্রেসকে আটকানো যাবে, আরএসএস যে ধরনের মানুষ তৈরি করে দিচ্ছে ইন্ডিয়ায়, নেক্সট 50 বছর এরা ইন্ডিয়াকে লিড করলে এদের আটকানো যাবে না। এবং আরএসএস এর কোনো ফল্ট লাইন নেই। আরএসএস বলে আমরা ভারত মাতার সেবা করি। আপনি শ্রীকৃষ্ণের ভক্ত, ওয়েলকাম টু আরএসএস। আপনি শিবের ভক্ত, ওয়েলকাম টু আরএসএস। আপনি ব্রাহ্মণ, ওয়েলকাম টু আরএসএস। আপনি শূদ্র, ওয়েলকাম টু আরএসএস। আপনি আল্লাহর উপাসনা করেন, মুসলিম, ওয়েলকাম টু আরএসএস। আপনি যিশুর উপাসনা করেন, খ্রিস্টান, ওয়েলকাম টু আরএসএস। ফল্ট লাইন নেই, আমরা সবাই ভারত মাতার সেবা করব, এখানে কোনো রিলিজিয়ানের কাস্টের ব্যাপার নেই। যেখানে ফল্ট লাইন নেই সেই দেশ কিন্তু মারাত্মক দ্রুত গতিতে এগোবে এবং আমেরিকাকে একটা পসিবল থ্রেট পোজ করবে। এবং এই জন্য আমেরিকা আরএসএস আর আরএনডেডব্লিউ দুটো সংগঠনকেই ব্যান করতে চায়। তো এর ওপর আপনার ভিউ পয়েন্ট কি অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাস্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমি যদি কোনোদিন এরকম হয় ভিডিও করতে পারছি না বা কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, আমি জেনারেলি আমাদের এই চ্যানেলের পোস্ট সেকশানে, এই যে আপনারা দেখছেন ভিডিও সেকশানে, এই ভিডিওটা শর্টস সেকশন আছে, ওখানে শর্টস ভিডিও মাঝে মধ্যে আপলোড করি। পোস্ট সেকশন আছে, ওখানে আমি কিছু লেখা মাঝে মধ্যে পোস্ট করি। তো পোস্ট সেকশানে আমি জানিয়ে দিই। তো অনেকে কমেন্টে লিখেছিলেন আগের ভিডিওয় যে স্যার আপনার আগের দিন ভিডিও আসেনি, জানালে ভালো হয়, আমি জানিয়ে দিই
পোস্ট সেকশনে এই চ্যানেলেরই, তো আপনারা দয়া করে মাঝে মধ্যে একটু শর্ট সেকশন আর পোস্ট সেকশনটাও দেখে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি।